ওরা দুজন জ্বলে ওঠে। তুই এভাবে আমাদের অপমান করতে পারিস না। আমি তোর ছোট বোনের অনাগত স্বামী, সম্মান দিয়ে কথা বলবি। হবি, এখনো তো হোসনি, কে বলতে পারে শেষ পর্যন্ত নাও হতে পারিস। ওরা দুজন রাদিলকে এরপর জিজ্ঞাসা করে, কিরে রসের হাড়ি, আজকে দুপুরের রান্নাটা কেমন ছিল? এরপর রাদিল বলে, এটাও পৌঁছে গেছে। রাফিদা একটা গর্বিত ভাব নিয়ে বলে, বউকে বেশি ভালোবাসি তো, তাই আমার বউ ছোট বড় সব কথাই আমাকে বলে। এই বলে বিজয়ের একটা হাসি দেয় ও। রাদিল তখন বলে, তোরা কি এটা জানতে এসেছিস? সাজিদ একটু নাক কুচকে বলে, একদমই না, আমরা সবাই একসাথে ঘুরতে যাব তাই এসেছি, ওদের তৈরি হতে বলে আমরা এখানে এসেছি। এখন বলতো কেমন হয়েছে ব্যাপারটা? রাদিল হালকা হেসে বলল, হাতের রান্না অসাধারণ। এরকম রান্নার হাত সারা জীবনের জন্য পেতে চাস? এসে রাদিল বলল, রান্নার হাত নাকি রাঁধুনি, কোনটা পেতে চাস? রাদিল আর কিছু বলে না, কভার থেকে শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর চেঞ্জ করে বেরিয়ে আসে। ওকে আসতে দেখে সাজিদ বলল, কিরে বললি না তো রান্নার হাত নাকি রাঁধুনি, কোনটা চাস? রাদিল বলে, উত্তরটা তুই খুব ভালো করে জানিস। চুপ করে যাই সাজিদ তোর কথা শুনে। ছোটবেলা থেকে রাদিলের সাথে আছে ও, ওর বিষয়ে প্রায় সবকিছুই ওদের জানা। এতক্ষণে তো ওকে রাগানোর জন্য ইচ্ছে করে বলছিল এসব কিছু। ওদের কথার মাঝে ছোট ছোট পায়ে সারির রুমে প্রবেশ করে আর বলে, পাপা, মাম্মা আর খালামণি তোমাদের জন্য অপেক্ষা করছে, আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে। রাফিদ আর সাজিদ সারিদের আগমনে যতটা না অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় সারিদের রাদিলকে পাপা ডাকাতে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আবার রাদিলের দিকে তাকালো। আশ্চর্য হয়ে দুজনে একসাথে বলে উঠলো, কি পাপা? রাদিল ওদের পাত্তা না দিয়ে সারিদকে কুলে তুলে নেয় আর বলতে থাকে, লেটস গো মাই বয়। যেতে যেতে রাফিদ আর সাজিদকে উদ্দেশ্য করে বলে, গাধার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আয়। পার্কের সামনে গাড়িটা থামিয়ে দেয় রাদিল ভাইয়া। আমাদের ভেতরে যেতে বলে উনি গাড়িটা পার্ক করতে চলে যান। আজ শুক্রবার হওয়ার কারণে পার্কের ভেতরে লোক সংখ্যা অনেক বেশি। লোক সংখ্যা বেশি হওয়ার কারণে হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে। তার মধ্যে রুহি জোড়াজুড়িতে শাড়িও পরতে হয়েছে। তার এক কথা যে ঘুরতে যাব শাড়ি না পরলে মজা আসবে না। এত লোকজনের ভিড়ে শাড়ি আর শাড়িকে একসাথে সামলাতে আমি হিমশিমি খেয়ে যাচ্ছিলাম। আমার এমন অবস্থা দেখে রাদিল ভাইয়া মনে একটু দয়া হলো। উনি আমার কাছ থেকে শাড়িকে নিতে চেয়ে বলল, ওকে আমার কাছে দাও। সৌজন্যতার খাতিরে নাকুচ করে বললাম, ভাইয়া আপনার কষ্ট করতে হবে না, আমি ওকে সামলে নেব। মুখে না বললো, মনে মনে চাইতেছিলাম উনি জোর করে হলো ওকে আমার কাছ থেকে নেক। আমার চাওয়াই পূর্ণ হলো। উনি আমার কাছ থেকে শাড়িকে কুলে তুলে নিয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি কিভাবে সামলাচ্ছ। ঘন্টাখানেকের মতো ঘোরাফেরা শেষ করে সবাই একটা রেস্টুরেন্টে আসলাম। রাদিল ভাইয়া শাড়িকে এখনো কোলে নিয়েই বসলো। আশ্চর্য ব্যাপার হলো, এতক্ষণ ধরে কোলে রেখে ওনার মুখে কোনো বিরক্তির ছাপ নেই, বরং সারিদের সাথে খুনসুটি করছেন আর সারিদও খিলখিল করে হাসছে। ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। রুহি এক গাদা খাবারের নাম বলে দিল, যেন বহুদিন না খেয়েছিল। খাবার আসতে একটু দেরি হবে, তাই ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে আসার কিছুক্ষণ পরই খাবার এলো। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব, এই সময় আমার নাম ধরে কেউ ডাকলো, এই সাইরা। একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি পিছনের দিকে তাকালাম। আচমকা সামনে মেয়েটাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। এই মুহূর্তে তাকে এখানে দেখতে হবে এটা আশা করিনি। রীতি, আমার বড় ভাসুরের প্রথম বউয়ের ছোট বোন। আমার বোন সাইমা ওনার দ্বিতীয় স্ত্রী ছিল। আমাদের বিয়ের 1.5 মাস আগে ঋতু ভাবি পানিতে ডুবে মারা গিয়েছেন। আমার বড় ভাসুরের দ্বিতীয় বিয়ের পর বেশ কয়েকদিন আমার শ্বশুর বাড়িতে রীতি এসেছিল। সেখান থেকে ওর সাথে আমার পরিচয়। তারপর ও আমাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো সাইরা? রীতির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি তাকে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর দেশে কবে এসেছো? রীতি বলল, আমিও ভালো আছি, আর দেশে সপ্তাহখানেক আগে এসেছি। রীতির সাথে আরো কিছুক্ষণ কথা বলে সবাই বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। রাতে আর কেউ ডিনার করেনি। পরের দিন সকালে আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার নতুন বাসায়। এই বাসায় 2টো রুম, 2টো ওয়াশরুম, ছোট একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর। আগে যিনি এখানে থাকতেন উনি বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, তাই ফার্নিচার গুলো বিক্রি করে দিবেন। তখন ফার্নিচার গুলো আমি কিনে নিয়েছিলাম, বিধায় নতুন ফার্নিচার কেনা বা আনার কোনো কষ্টই করতে হয়নি। বাসাটা ভালোভাবে পরিষ্কার করে নতুন জিনিসগুলো দিয়ে গুছাতে গুছাতে প্রায় রাত হয়ে গেল। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলাম। মাথার উপর ফ্যানটা ভো ভো করে ঘুরছে। ক্লান্ত শরীরটা নিয়ে রান্না করতে আর ইচ্ছেই করছে না, তাই বাহিরে থেকে খাবার আনিয়ে মা আর ছেলে মিলে খেয়ে নিলাম। কাল থেকে শুরু হবে আমাদের নতুন সংসার, যেখানে কটু কথা বা নিন্দা করার মতো কেউ থাকবে না। থাকবে শুধু আমাদের মা ছেলের নতুন সংসার। নতুন বাসায় এসেছি 15 দিন হয়ে গেছে। আমাদের মা ছেলের দিনগুলো অনেক ভালো কাটছে। প্রতিদিন রুহি একবার করে আসে আমাদের বাসায়, আজও এসেছে। ড্রয়িং রুমে সারিদের সাথে খুনসুটিতে মেতে উঠেছে। চা নাস্তার ট্রেটা টি টেবিলের উপর রেখে রুহির পাশে সোফায় বসলাম আমি। রুহিকে একটা চায়ের
কাপ দিয়ে অন্যটা আমি তুলে নিলাম। সারিদ রুহি রানা চিপস আর আইসক্রিম খেতে ব্যস্ত। কথা বলার মাঝে রুহি আমার দিকে একটা খাম এগিয়ে দিল। খামটা খুলে ডিভোর্স পেপারটা বের করলাম আমি। ডিভোর্স পেপারে এখন শুধু আমার সাইন করা বাকি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাইন করে দিলাম পেপারটাতে সাইন করে নিজেকে যেন মুক্ত পাখির মতো মনে হচ্ছিল। একতরফা সম্পর্কটার বোঝা আর বয়ে বেড়াতে হবে না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুহি আমাকে জিজ্ঞাসা করলো, এরপর কি করবি? আমি বললাম জানি না। ও আবার বলল, নতুন করে পড়াশোনা শুরু করবি? আমি বললাম না। রুহি কিছুক্ষণ ভেবে বলল, দোস্ত তুই তো ক্যাফে দিতে পারিস, তো স্কুল লাইফ থেকেই তো ইচ্ছা ছিল একটা ক্যাফে দেওয়ার, এখন তো সেই ইচ্ছাটা পূরণ করতে পারিস। রুহির কথার প্রতি উত্তরে কিছু বললাম না। রুহির কথাগুলো সত্যি, কিন্তু পরিস্থিতির জন্য কখনো নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে পারেনি। ওদিকে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরল ফারহান। রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। টাওয়াল দিয়ে চুলগুলো মুছে অভ্যাসগত কারণে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারে। পরক্ষণে টাওয়ালটা বিছানা থেকে উঠিয়ে বারান্দায় মেলে দিয়ে রুমে আসে, কিন্তু রুমটা যেন ফাঁকা ফাঁকা লাগলো তার কাছে। হঠাৎ ফারহানের চোখে আগেকার দিনগুলো ভেসে উঠলো। ভোর হলে বাড়ির সকল কাজ করতো সায়রা, সকলের জন্য নাস্তা বানানো, প্রত্যেকটা রুম ঝাড়ু দেওয়া, জামা কাপড় কাচা। ঘুম থেকে উঠেই হাতের কাছে সবাই সবকিছু পেয়ে যেত। কিন্তু এখন অফিসের জন্য তৈরি হতে জামা কাপড় কেউ আর গুছিয়ে রাখে না, সময় মতো সকালে নাস্তা বানিয়ে কেউ আর টেবিলে রাখে না, অফিস থেকে আসার পর এক গ্লাস ঠান্ডা পানিও কেউ আর এগিয়ে দেয় না। রুমটা এলোমেলো থাকলে গুছানোর মতো কেউ নেই, জামা কাপড় এদিক ওদিক পরে থাকলে গুছিয়ে রাখে না কেউ। আগে যখন অফিস থেকে এসে দেখতো সারিদ বিছানায় বসে বসে খেলছে, বিছানাটা এলোমেলো করে দিয়েছে, তখন সে বাচ্চাটার উপর চিৎকার করত। ভয়ে যখন বাচ্চাটা কান্না করে দিত, তখন ওকে রুম থেকে বের করে নিয়ে দরজা আটকিয়ে দিত সাইরা। সারিদ যখন ওকে পাপা বলে ডাকতো, সেটা শুনে সাইম ওর কাছে নালিশ করে বলতো সারিদ যেন ওকে পাপা না ডাকে। তখন সে সারিদকে কড়া গলায় বলতো, সারিদ তুমি আমাকে আর পাপা বলে ডাকবে না। বারান্দায় বসে আছি আমি, আমার দৃষ্টি নিবন্ধ দূরের ওই আকাশের চাঁদের দিকে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদটা জল জল করছে, দূরে ঝিঝি পোকারাও গুনগুন করছে। দৃষ্টি চাঁদের দিকে থাকলেও আমার মাথায় ঘুরছে অন্য চিন্তা। ফ্রিল্যান্সিং করে তো আর সারা জীবন পার করা যাবে না, নির্দিষ্ট একটা আয়ের পথ করতে হবে। কিন্তু কিভাবে? ছোট থেকে পড়ালেখায় ভালো হওয়ার জন্য বাবা মা কখনো আমার পড়াশোনার বিরোধ করেনি। বিয়ের পর তো সবাই উঠে পড়ে লেগেছিল আমার পড়াশোনা বন্ধ করতে, বিশেষ করে আমার বড় বোন সাইমা। বাবা মায়ের আদরে বড় হয়, তার পড়ালেখার প্রতি মন তেমন একটা ছিল না। টেনে টুনে এইচএসসি পাশ করেছে, তারপর পড়ালেখা ছেড়ে দেয়। আমার বড় বোন কখনো চায় না যে আমি তার থেকে এগিয়ে থাকি। আমি যখন অনার্স ফাইনাল পরীক্ষা দিলাম, তখন সারিদ 14 মাসের। আমার পড়ালেখা বন্ধ করার জন্য সংসারের সব কাজ আমাকে দিয়ে সাইমা করাতো, ওর ছেলে দেখাশোনা করা, এমনকি ওর বাচ্চার কাঁথা যেগুলো ছিল সেগুলো আমাকে দিয়ে পরিষ্কার করাতো। কোন রকম পরীক্ষাটা দিয়েছিলাম আমি। অবশ্য ভালো সিজিপিএ না আসলেও এতটা খারাপ রেজাল্টও আসেনি। পরীক্ষার সময় রুহির দেওয়া নোটস গুলো খুব কাজে দিয়েছিল, যার জন্য রেজাল্টটাও ভালো এসেছিল। এখন কি করব সেটাই ভাবছি। দুপুরে রুহির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। এদিকে কিছু